আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, স্মরণকালের ভয়াবহ ইমেজ সংকটে পড়েছে জামাত। গত ২ বছরে তার যে উত্থান এবং গত ৭০ বছরের তাদের যে মেহনত, এটি ২০২৬ সনে এসে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। জামাতের যেকোনো ব্যক্তি, সেটা নারী হোক বা পুরুষ হোক, সেটা জামাতের সভাপতি ডক্টর শফিকুর রহমান হোক কিংবা তাদের কোনো নারী সদস্য, সংসদ সদস্য হন, কোনো কথা বললে সেটা নিয়ে ট্রল হচ্ছে। তাদের পোশাক নিয়ে ট্রল হচ্ছে, আশাক নিয়ে ট্রল হচ্ছে এবং এটা সার্বজনীন। একটা সময় মানুষজন তাদেরকে ঘৃণা করতেন একটা অংশ। আরেকটা অংশ তাদের ব্যাপারে সহানুভূতিশীল ছিলেন। না, লোকগুলো ভালো, নিরপরাধ। সে ৭১ সালে কী করেছেন না করেছেন, এগুলো নিয়ে আওয়ামী লীগ বারবার শুধু নাড়াচাড়া করে, এই জিনিসগুলো ঠিক না। কিন্তু ইউনূস জামানাতে ক্ষমতার একদম চালিকা শক্তিরূপে তারা যে আচরণ করেছে, যে কথাগুলো বলেছে, যে অহমিকা দেখিয়েছে এবং প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের যে লোকজন, যাদেরকে তারা দীর্ঘদিন লুকিয়ে রেখেছিল, তারা যেভাবে নিজেদের মুখোশ উন্মোচন করেছেন, যেভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো, তারপর বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো, সেই হলগুলো তারা যেভাবে নিয়ন্ত্রণ করেছে, মেয়েদের হলগুলো, মেয়েদের বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কলেজগুলো, সেখানে তারা যে আধিপত্যবাদ দেখিয়েছে, এটি মূলত এককভাবে বিএনপি বা আওয়ামী লীগ কখনো সেটা পারেনি। তো সেই জায়গাতে এখন অনেকটা রিভার্স পরিস্থিতি দেখা দিয়েছে। তাদের সবচেয়ে বড় দুর্গ, যে দুর্গ, সেটি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সেখানে জানেন যে সেখানে ছাত্রলীগ আবার ঢুকে গেছে এবং সেখানে নির্বাচিত সংসদ মানে ছাত্র সংসদ, সেখানকার যারা নেতৃবৃন্দ, তারা এটি নিয়ে বেশ মারামারি করেছেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসের সাথে সেখানকার যারা ছাত্র নেতৃবৃন্দ রয়েছেন শিবিরপন্থী, তাদের বাক বিতণ্ডা, মারামারি, কাটাকাটি এবং যাকে বলা হয় তাদের যে অঙ্গভঙ্গি, সশস্ত্র অঙ্গভঙ্গি, দেশীয় অস্ত্রে অঙ্গভঙ্গি, এটি এখন ভাইরাল বিষয়ে পরিণত হয়েছে সারা বাংলাদেশে। এর বাইরে জামাতের কিছু মহিলা কর্মী রয়েছেন। প্রথম দিকে দেখা গেল যে তাদের প্রজ্ঞা, মেধা, কথা বলার ধরন, জ্ঞান গরিমা, এগুলো নিয়ে অনেকে ইতিবাচক চিন্তা চেতনা করতেন। কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে এমন সব কথাবার্তা হচ্ছে, এমন সব ফটোকার্ড বের হচ্ছে, মানে যেগুলো আসলে খুব অসম্মানজনক। এবং জামাতের যারা নেত্রী রয়েছেন, নারী কর্মী রয়েছেন, তাদের জন্য আসলে এই মুহূর্তে শো অফ হওয়া, পাবলিক এর সঙ্গে কমিউনিকেশন করা বা দাওয়াতি কর্মকাণ্ড পরিচালনা করা, যেটা আগে তারা করতে পারতেন, এটি এখন আসলে সম্ভব হচ্ছে না। বিএনপির ক্ষেত্রে একই অবস্থা। বিএনপির এক নেতার সঙ্গে সেদিন কথা হলো, সংসদ সদস্য হয়েছেন। তো আমি জিজ্ঞাসা করলাম, কেমন যাচ্ছে? তো সে বলল যে এখন আসলে যখন বিরোধী দলে ছিলাম তখন রাজনীতি করার যে আনন্দ ছিল, যে গ্রহণযোগ্যতা ছিল, পাবলিকের যে সহানুভূতি ছিল, সেটা নেই। না থাকার কারণে ওই সময়টা মিস করছি। আর বর্তমান সময় নিয়ে খুব আতঙ্কিত অনুভব করছি। এই যদি হয় বিএনপির অবস্থা, তাহলে জামাতের অবস্থা আরও কত খারাপ সেটা বোঝার চেষ্টা করুন। এরপরে যে ঘটনা, সেটা হলো জামাতের বেশ কয়েকজন সংসদ সদস্য, তাদের নারী কেলেঙ্কারি। এরপরে কয়েকজন সংসদ সদস্যর পারিবারিক ছেলে মেয়েদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, অশালীন এবং অসভ্য জীবনযাপন, এগুলো ভাইরাল হচ্ছে সারা বাংলাদেশে। তারপর জামাতের যে যারা বক্তা রয়েছেন, তাদের বেশ কিছু বক্তব্য, কর্মকাণ্ড ইদানিংকালে এতটা, যাকে বলা হয়, মানুষের বৃতৃষ্ণার কারণ হয়ে দেখা দিয়েছে যে মানুষ যখন জান্নাতের টিকিটের কথা বলা হয়, সঙ্গে সঙ্গে, অর্থাৎ শেখ কামালের ব্যাংক ডাকাতি বা বাকশাল বা ৭৪-এর দুর্ভিক্ষ যেভাবে আওয়ামী লীগকে বিপর্যস্ত করছে এখন পর্যন্ত, বা যেভাবে খাম্বা, হাওয়া ভবন, এই শব্দগুলো যেভাবে বিএনপিকে ভীষণ রকম, যাকে বলে, একটা নেতিবাচক অবস্থায় ফেলে দিয়েছে, যেন তারেক রহমান সাহেব প্রাণান্ত চেষ্টা করছেন তার সেই খাম্বা উপাধি থেকে বের হয়ে আসার জন্য। নানা রকম মাধ্যম থেকে খাম্বা আসলে কারা, ওই সময় ব্যবসা কারা করেছে, ইত্যাদি ইত্যাদি প্রচণ্ড, যাকে বলা হয়, শক্তিমত্তা নিয়ে প্রচার করার চেষ্টা করছেন তিনি নির্দোষ এবং তিনি যে আসলে একজন ভদ্রলোকের সন্তান, হ্যাভিং এ ব্লু ব্লাড, বংশগতভাবে তিনি, তার মা, তার বাবা
ভদ্র, কম কথা বলে, মার্জিত, এই বিষয়গুলো এস্টাবলিশ করার জন্য একের পর এক ম্যাটিকুলাস ডিজাইন নিয়ে তার যে পিআর টিম, পাবলিক রিলেশন টিম দিন-রাত কাজ করে যাচ্ছেন। প্রতিদিনই একটা না একটা ঘটনা ঘটছে বা ঘটানো হচ্ছে, আমরা বলতে পারি না। যেমন দেখা গেল প্রধানমন্ত্রীর গাড়ির সামনে একজন লোক পড়ে গেল, একটা মহিলার সামনে চলে এলো, উনি গাড়ি থেকে নামলেন, তার সঙ্গে কথা বললেন, মিডিয়াতে খবর। প্রধানমন্ত্রী নতুন করে অনুষ্ঠানে গেলেন, মেয়েরা সেখানে দৌড় দিল, একটা মেয়ে সেই দৌড়ের মধ্যে থেকে এসে প্রধানমন্ত্রীর সামনে এসে দাঁড়িয়ে গেল। এটি কি সাজানো? ওই মেয়েটা এত কিছুর মধ্যে সে আলাদা, সে কি করে সাহস পেল? এরকম ঘটনা তো কখনো অতীতে ঘটেনি, এমনকি তার বাবার জীবনে এরকম ঘটনা ঘটেনি। এটাগুলি কি নাটক না বাস্তব, নাকি ওই মেয়েটা আসলেই? এরকম অনেক কিছু ঘটছে, কিন্তু বিএনপির পক্ষে যেভাবে প্রচারণা চালানো হচ্ছে, তিনি মেয়েটাকে দেখে দাঁড়িয়ে গেলেন, মাথায় হাত বুলালেন। মেয়েটা ঠিক অনেকটা দৃঢ়তা নিয়ে, একেবারে কিশোরী মেয়ে, পিছনে হাত বেঁধে পিএমের সামনে সিনা উঁচু করে দাঁড়িয়েলেন। যেহেতু প্রধানমন্ত্রী দাঁড়িয়েছেন মেয়েটার জন্য, তার সাঙ্গপাঙ্গ যারা আছেন, আমির উমরা, তারা সবাই দাঁড়ালেন এবং সবাই বললেন যে দেখো দেখো দেখো, ভদ্রতা কাকে বলে। এই ভদ্রতা শুধুমাত্র জিয়া পরিবারের সঙ্গেই সম্ভব। কিন্তু এই কাজগুলো করে তাকে মহামানব বানানোর চেষ্টা করা হচ্ছে প্রতিদিন। এরকম আমি অসংখ্য ঘটনা এভরিডে ঘটছে, কিন্তু কোনো অবস্থাতেই ইমেজের ক্ষেত্রে তিনি এখনো পর্যন্ত মানুষের সম্মান মর্যাদার যে জায়গাটি, সেই জায়গাটি অর্জন করতে পারেননি। তার সঙ্গে যখন ভদ্রলোকের দেখা সাক্ষাৎ হচ্ছে, তার সঙ্গে যখন শিক্ষিত লোকের দেখা সাক্ষাৎ হচ্ছে, ক্ষমতাধর লোকদের দেখা সাক্ষাৎ হচ্ছে, সেখানে আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝবেন যে প্রধানমন্ত্রীকে তারা কতটুকু সম্মান করেন বা সমীহ করেন। আমি মেনশন করলাম না কোনো কিছু, আপনারা শুধু দেখে নেন। মানে ওইগুলো ঘটনা নয়, ঘটনা হলো তার সঙ্গে যখন সেনাপ্রধানের দেখা হচ্ছে, ক্যাবিনেট সচিবের দেখা হচ্ছে, তার সঙ্গে যখন দেশের কোনো বরেণ্য ব্যক্তির দেখা হচ্ছে, তখন এই দুয়ের মধ্যে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে অপর পক্ষের যে আনুগত্য, ভালোবাসা, শ্রদ্ধা, নিবেদন, এই জিনিসগুলো কেমন হচ্ছে। সংবাদপত্র জগতের যে সকল সিনিয়র সাংবাদিক আছেন, তারা তার সঙ্গে দেখা করছেন। এর মধ্যে দুটো গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ হলো মতিউর রহমান, মাহফুজ আনামদের নেতৃত্বে একটা গ্রুপ, যেখানে মতিউর রহমান, মাহফুজ আনাম, তারপর মতিউর রহমান চৌধুরী, নুরুল কবির, ওনারা একটা গ্রুপ। তো তারা একবার বা দুবার ওনার সঙ্গে দেখা করেছেন, এখন আর তাদেরকে দেখা যাচ্ছে না। আবার অন্যদিকে আমার দেশের মাহমুদুর রহমান, জাজিউদ্দিনের শফিক রেহমান, তো এই পুরো বিএনপি এবং পুরো জামাতের যে সমস্ত সাংবাদিক রয়েছেন, তারা যখন তার সঙ্গে দেখা করছেন, সেখানে আপনি এদের বডি ল্যাঙ্গুয়েজগুলো দেখেন, আপনি বুঝতে পারবেন যে সম্মান এবং মর্যাদাটা এই গত 5 মাসে 6 মাসে কতটা তিনি অর্জন করেছেন, বা আগের যে জায়গাগুলো থেকে কতটা বের হতে পেরেছেন। তো সেই দিক থেকে আপনি যদি জামাতের কথা চিন্তা করেন, জামাত আসলে চেষ্টা করেনি, মানে নিজেদের যে ইমেজগুলো, ৭১-এ তাদের ভূমিকা, ইসলামাইজেশনের ব্যাপারে তাদের যে চিন্তা চেতনা, এই বিষয়গুলো তারা মানে গত 2 বছরের চেষ্টাই করেনি। তারা মনের আনন্দে, মানে আমরা যে কাজগুলো করি, সেটা হলো আপনারা দেখবেন মানুষ যখন খুব আবেগপ্রবণ হয়ে যায়, আপনার ঘরে একটা নবজাতক সন্তান আসছে, বা ৩ মাস, ৪ মাস, 5 মাস, 6 মাসের সন্তান, আপনি তাকে চুমু দিচ্ছেন, সে একদিকে পায়খানা করে দিচ্ছে, তারপর আপনি চুমু দিচ্ছেন। তারপর শেষে আপনি তাকে আদর করতে গিয়ে, ওরে আমার লুলু বাবা, ওরে আমার পুলু বাবা, ওরে আমার পুতু পুতু, ওরে আমার টুসু টুসু, ওরে আমার কুনু কুনু, আপনি তার কানে চুমা দিচ্ছেন, নাকে চুমা দিচ্ছেন। ছেলে কাঁদছে, মেয়ে কাঁদছে, নবজাতক, কিন্তু আপনি চুমা দিয়েই যাচ্ছেন। তো এইরকম জামাত যখন ক্ষমতায় এলো, তারা মনের আনন্দে শুধু চুমা দিতেই থাকলো। বলে এখন যদি বলা হয় কোনো একটা ব্যক্তির নামে সুম্মা, বলেন তো কার নাম আসে বাংলাদেশে? আর কিছু লাগবে না, কিয়ামত পর্যন্ত আপনি এই নাম আর রাখতে পারবেন না। কিংবা সাতক্ষীরার যে এমপি ১৭ বছর মেয়ের সাথে সে যেভাবে হোটেলে তিনি ধরা খেয়েছেন, এই দৃশ্য আপনি কিয়ামত পর্যন্ত দূর করতে পারবেন না। আবার ওই যে জান্নাতের টিকিট, এটা নিয়ে যে ন্যারেটিভ তৈরি হয়েছে, সেই দিক থেকে আপনি কোনো অবস্থাতেই এই বদনামগুলো আপনি দূর করতে পারবেন না। এর বাইরে জামাতের এ টিম, বি টিম, সি টিম, এখন জামাতের সাথে যারা আছে, সেটা এনসিপির যারা লোকজন আছে, তাদেরকে সবাই বুঝে এরা জামাতের লোক। এবি পার্টির যারা লোক আছেন, তাদের সবাইকেই বলছে এরা জামাতের বি টিম বা সি টিম। এরপরে অন্যান্য, মানে আরও নতুন নতুন মুখ, অদ্ভুত অদ্ভুত চেহারা, অভিব্যক্তি, কথাবার্তা, যেগুলো জামাতের দীর্ঘদিনের যে পরিবেশ পরিস্থিতি, সেগুলোর সঙ্গে যায় না। এখন জামাত বলতেই তাদের মধ্যে মানে রুহানি আমির হিসেবে বা রুহানি প্রধান হিসেবে পিনাকি ভট্টাচার্যের নাম চলে আসে। জামাতের সবচেয়ে প্রভাবশালী, যাকে বলা হয় সেনাপতি, কমান্ডার ইন চিফ,
বা মার্শাল আপনি যদি ধরেন তাহলে ইল্লু ইল্লু চলে আসে। ইল্লু মিন্স জামাতের প্রধান সেনাপতি, এবং জামাতকে বলতে গেলে ইল্লুই বাঁচিয়ে রেখেছে, এরকম একটা ভাবসাব। তারপর ইল্লুর যারা ভাই ব্রাদার আছেন, কেউ হয়তো ব্যারিস্টার পদবী, কেউ হয়তো বিভিন্ন পদ পদবীতে আছেন, এদের পোশাক আশাক কথাবার্তা মানে আমাদের এই সমাজ খায় না। বাঙালির মানে এই সমাজে মানে জামাত সামনের দিকে এরকম তো 10-12 জন এই প্রজন্মের যাদের বয়স 50-এর নিচে, সেরকম ইল্লু বিল্লুদেরকে তারা নিয়ে এসছে। এদেরকে আমাদের সমাজের যারা খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, মোটে, মজুর, নাপিত, ধোপা, মেথর, আপনি যদি এদের সাথেও মানে এদেরকে বসিয়ে দেন, ওই লোকগুলো মুখ ফিরিয়ে চলে যাবে যে এদের সাথে বসা যায় না, এদের সাথে কথা বলা যায় না, এরা বেয়াদব, এরা অপদার্থ, এরা চরিত্রহীন, এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে। আর ঠিক সেই সময়টাতে দেশে কার্যত এই মুহূর্তে জামাত একেবারে বন্ধুহীন। আপনি এনসিপির বেশিরভাগ লোক মানে যারা এনসিপিকে অর্গানাইজ করেছে, এখন সেই এনসিপিটা মূলত এখানে কেউ বলছে, এখন এদের মধ্যে দেখুন যে এক গ্রুপ বলা হচ্ছে যারা আওয়ামী লীগের গুপ্ত, স্পষ্টই নাহিদ এবং সার্জিসকে, নাহিদ না মানে এখানে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসকে আওয়ামী লীগের গুপ্ত বলা হচ্ছে, নাহিদকে বলা হচ্ছে শিবিরের গুপ্ত, মাহফুজকে বলা হচ্ছে হিজবুত তাহরিরের লোক। তো এইভাবে এনসিপি এটা মাল্টি যাকে বলা হয় শঙ্কর প্রজাতির একটা দলে পরিণত হয়েছে, এবং সেই দলটিকে যখন জামাত ওন করেছে, জামাতের আসলে ক্ষতি হয়েছে, আবার এনসিপির কিন্তু ক্ষতি হয়েছে। ফলে এটা আগামীতে তাদের জন্য একটা আযাব এবং গজবের কারণ হয়ে দেখা দেবে দুটো দলের জন্য। আবার এই নির্বাচনে জামাত থেকে বের হয়ে এসে এই যে এবি পার্টি যখন গঠিত হলো, প্রথম দিকে তাদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল, কিন্তু গত নির্বাচনে জামাতের সাথে ঐক্যবদ্ধ হওয়ার ফলে জামাতের যে উপকার হয়েছে বা এবি পার্টির উপকার হয়েছে কেউ বলতে পারবে না, নো ওয়ান। কিন্তু এই দুটো সংগঠনে কিন্তু 12টা বেজে গেছে। জামাত এনসিপিকে মানে এবি পার্টিকে বিশ্বাস করে না, এবি পার্টিও জামাতকে বিশ্বাস করে না। এখন আর টোটাল যে জামাতকে কেন্দ্র করে যে 10টা না 11টা দল আছে, তাদের সঙ্গে আর যা হোক বিএনপি জোটের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে জামাতের যে সকল বন্ধু ছিল দেশের বাইরে, পাকিস্তান, চীন, তুরস্ক, সৌদি আরব, এই দেশগুলোর সাথেও তাদের সম্পর্কটা আগের মতো নেই। সব মিলিয়ে এই যে সময়টা যাচ্ছে 2026 সনের জুলাই মাসের শেষ সপ্তাহ, আগস্ট মাস